ওই কুলাঙ্গারদেরকে বলবেন আপনারা যে তুই যাকে বাবা বলস সে যে তোর বাবা, এটার গ্যারান্টি কি? এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গাররা টের পাবে মেজর ডালিম যে সত্যিকারের। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। গাইজ দেখেন, ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই করতেছে জনগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির। দর্শক বন্ধুরা, পিছনে লেগে গেছে আসিফ দৌচুল। মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণের আনার চেষ্টা করতেছে কে? 24-এর যারা হিরোরা তাদের অনেকেরই আইডল হচ্ছে মেজর ডালিম, ওনার তো বটেই। আবার অপরদিকে মেজর ডালিম তিনি আপনার এই সমন্বয়কদের উদ্দেশ্যে কয়েকটা বার্তা দিয়েছেন। প্রথমত, এই বিপ্লবকে ধরে রাখতে হলে সর্বশেষ অধ্যায় পর্যন্ত তাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশের রাজনীতি ক্রমশই যেন আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। একটি মামুলি সাক্ষাৎকারটি মেজর ডালিমের। কে এই মেজর ডালিম? মেজর ডালিম হলো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের মধ্যে প্রধান এক চরিত্র। মেজর ডালিম এবং খন্দকার মোশতাক আহমেদ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 32 নম্বর বাড়িতে গুলি করেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে 6টি গুলি লেগেছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন সেই তার 32 নম্বর বাড়ির সিঁড়িতেই লুটিয়ে পড়েছিল। গোলাগুলির আওয়াজ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ছুটে আসে এবং দেখতে পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ তার পিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। সেদিন মেজর ডালিম এবং খন্দকার মোশতাকের হাতে গুলি দেখে শেখ রাসেল ও সমন্বয়কারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টকে জব্দ করা হোক। এরা আওয়ামী লীগের চাইতে বড় লুটপাটের মতন জন্মগ্রহণ করেছে। আওয়ামী লীগ কি লুটপাট করেছে? আমি মনে করি আজকে যারা সরকারে আছেন তারা আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট করছে। বারবার সমন্বয়কদের উপর অনেক প্রভাব পড়ে দেশের এই পরিস্থিতিগুলো নিয়ে, ঠিক তেমনটাই এখন হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন মেজর ডালিম একটি লাইভে এসেছেন এবং সেই লাইভটিতে তিনি দেশকে নিয়ে অনেক কথা বলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সে কিন্তু 50 বছর আগের পুরনো কথাগুলো সেই বলে। মানে সেই কথাগুলো থেকে এখন অনেক ঝামেলা হচ্ছে এবং দেশকে নিয়ে মানে সমন্বয়কদের নিয়ে কথাগুলো বলা থেকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। কেন সমন্বয়কদের উপর এইসব কথা বলতেছে সাধারণ মানুষ এবং তাদের উপর এই প্রভাবগুলো কেন হচ্ছে। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা ঘটনাস্থলে থেকে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, কি হচ্ছে এই তাণ্ডবগুলা এবং কিভাবে এই সব কাজ সাধারণ মানুষরা মানে দুলাই দিতেছে। আসুন দর্শক, আমরা মূল অংশ বিশেষগুলো আগে দেখে আসি। আপনারা যে তুই যাকে বাবা বলস সে যে তোর বাবা, এটার গ্যারান্টি কি? এটা যে সত্যি, আজকে তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর এটা তোর সত্যিকারের বাবা কিনা, নাকি তুই যাকে আব্বা বলছস সে তোর আব্বা না। এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গাররা টের পাবে মেজর ডালিম যে সত্যিকারের মেজর ডালিম তা তার বোধগম্য হবে এই উত্তরের মাধ্যমে। কিছু কিছু কুলাঙ্গার, আমি 2টি ভিডিও ইতিমধ্যে পোস্ট করেছি, এটা 3 নাম্বার ভিডিও হবে মেজর ডালিমকে নিয়ে। সেই 2টি ভিডিওতে কিছু কিছু কুলাঙ্গার কমেন্টস লিখেছে এটা যে সত্যিকারের মেজর ডালিম তার কি প্রমাণ আছে, প্রমাণ দেন। তাই আজকে প্রমাণ দিলাম, তোর মাকে গিয়ে তুই জিজ্ঞাসা কর এটা যে তোর বাবা সত্যিকারের বাবা কিনা, তুই যাকে আব্বা বলস, নাকি কোনো করসপন্ডেন্সের মাধ্যমে তুই জন্ম নিয়েছস, সেটা তোর মাকে জিজ্ঞাসা করলে যেরকম সত্যি হবে। আর মেজর ডালিম যে এটা সত্যিকারের মেজর ডালিম এবং আমাদের প্রিয় সাংবাদিক, আমাদের সকলের প্রাণের অংশ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যাকে নিয়ে আসছিলেন তিনি সত্যিকারের মেজর ডালিম, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, সেই কারণে আজকের এই ভিডিওটা একটু শক্ত কথা হয়তো বলেছি আমি। আপনারা কেউ মনে করতে পারেন মাসুক ভাই খেপে গিয়েছেন কেন? কিছু কিছু সময়ে খেপে যেতে হয়, কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা আপনার আব্বা কিনা, তখন আপনার মেজাজটা কেমন খারাপ হবে। মেজর ডালিম হলেন বাংলার একজন গৌরবময় পিতা, বাংলাদেশের মানুষের ভালোবাসার অংশ, যারা বাঁচিয়েছিলেন জাতিকে 75 সালে, জাতিকে যারা রক্ষা করেছিলেন তাদেরকে নিয়ে মূল পেজটা লাগাইছে আমাদের পিনাকিদা। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মেজর ডালিমকে দেশে ফেরানোর সেই স্ট্যাটাসের একটা অংশ ভিতরে লিখছিলেন যে 24-এর যারা হিরোরা তাদের অনেকেরই আইডল হচ্ছে মেজর ডালিম, ওনার তো বটেই।
আবার অপরদিকে মেজর ডালিম তিনি আপনার এই সমন্বয়কদের উদ্দেশ্যে কয়েকটা বার্তা দিয়েছেন। প্রথমত, এই বিপ্লবকে ধরে রাখতে হলে সর্বশেষ অধ্যায় পর্যন্ত তাদেরকে লড়াই করতে হবে। বিপ্লবটা শেষ হয়নি, এই বিপ্লবের যে ফসলটা, মূল ফসলটা, এইটা তুলতে হবে বিপ্লবীদের নিজেদেরই। এই ফসল কোনো স্কলারধারী যতগুলা মেডেলের অধিকারী হোক, সম্ভবত এখানে ডক্টর ইউনূসকে মেনশন করা হয়েছে, তারা তুলে এনে দিবে না। সুতরাং এই লড়াইয়ের শেষ পর্যন্ত যেতে হবে, এবং যদি এই লড়াইয়ের কোনো ক্ষেত্রে মেজর ডালিমদের প্রয়োজন হয়, তারা এই ছাত্রদের পাশে দাঁড়াবে। ইভেন এটা লম্বাচূড়া সাজেশন দিয়েছেন। তো এই সকল সাজেশনের পরপরই যখন একটা প্রসেস ছিল নির্বাচনের ইস্যুতে, সেই প্রসেসে আবার সেই জুলাই বিপ্লবের যারা নায়করা আছেন তারা যখন ফাইনাল আজকে আরেকটা বার্তা দিচ্ছেন, তখন এটা সবার কাছে এক ধরনের মনেই হচ্ছে যে মেজর ডালিমের কথা শুনে। তবে আমি বলছি যে মেজর ডালিমের কথা শুনে না, এই বক্তব্যগুলো কিন্তু ছাত্ররা কন্টিনিউ দিয়ে আসছে। তো এখন একজন বড়, তাদের হয়তো যদি তারা অরিজিনালি ওনার ফলোয়ার হয়ে থাকেন, তাহলে শক্ত শিষ্য বা গুরু পেয়েছেন। তবে বিষয়টা এরকম না। যাই হোক, মূল কথায় আসছি। নির্বাচন নিয়ে যখন ডাক্তার মোহাম্মদ ইউনূস এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আমাদের সেনা প্রধান এক ধরনের বক্তব্য দিচ্ছেন, আয়োজনটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, এর মাঝখানে সরকারকে আজকে কঠোর বার্তা বা এক ধরনের হুঁশিয়ারি অথবা চ্যালেঞ্জ, এমনকি বিএনপির সাথে একটা চ্যালেঞ্জিং অবস্থানে চলে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারকে অবিলম্বে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। খুবই পেচকি ইস্যু। বাংলাদেশকে প্রতিটি রাষ্ট্রের প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। গুড থিঙ্কিং। আগে বিচার হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন। সংস্কার এবং বিচারের আগে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না। এখন যখন এই বক্তব্যটা তারা এইভাবে সরাসরি দেয়, স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা প্রেশার হয়, কারণ তিনি বলেছেন যে ছাত্ররা তার নিয়োগদাতা। এখন নিয়োগদাতা তারা, এখন নির্বাচনের ইস্যুতে যখন কথা আসে, তখন কিন্তু বিএনপির অবস্থানটা এখানে শক্ত অবস্থান হিসেবে বারবার সামনে আসছে। এমনকি জামাতও এখন বিএনপির ভাষায় নির্বাচনটা একটু তাড়াতাড়ি চাচ্ছে। বিএনপির নেতাদের যদি বক্তব্য আপনারা শোনেন, ছাত্রদেরকে নানানভাবে তারা বিভিন্ন রকম কথা বলছে, ছাত্ররাও আমরা কারা তোমরা কারা এই ধরনের বক্তব্যে চলে গেছে। আপনার ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন, এই জনআকাঙ্ক্ষা প্রস্তুতির লক্ষ্যে সমাবেশটা করা হয়েছে। তো এখানে আমরা কারা কারা দেখছি, হাসনাত আব্দুল্লাহ, তারপর হচ্ছে আপনার সার্জিস আলম, তারপর হচ্ছে এখানে খুবই কঠোর ভাষায় সার্জিস বলছে, যারা ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত ওই জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না এই দেশের মানুষ। তারপর হচ্ছে শেখ হাসিনার বিচারের ইস্যুটা আসছে। বাংলাদেশে অবশ্যই একটি যৌক্তিক সময়ে নির্বাচন হবে। এই যৌক্তিক সময়টা আসলে কবে? তার আগে খুনি হাসিনা আমাদের এই দেশের সিস্টেমগুলো যে ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে সংস্কার করতে হবে। এখন ছাত্রদের যে বক্তব্য, এই বক্তব্য আগামী 2, 4, 5, 10 বছরও মনে হয় না এই দেশে নির্বাচন হবে। কারণ কি, এখানে আওয়ামী লীগের বিচার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব সোজা না। বিষয়টা এমন না যে আমি আপনি নর্মাল একটা অপরাধ করলাম, জেলে গেলাম, তারপর এটা হয়ে গেল। এগুলা রাজনৈতিক বিচার একটা লম্বা সময় ধরে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি মিনিমাম লেভেলে, তো এরপরে তারা আছে সবাই ভাগরা। তো আপনি একটা রায় দিলেন, এরকম রায় লইয়া তো মেজর ডালিমও বিদেশে বসে আছে, তাই না? তাকে দেশে এনে বিচারটা করতে পারছে, আওয়ামী লীগ সরকার পারে নাই। তো সেখানে শেখ হাসিনা আছে কোথায়? দুর্গের ভিতর ভারতে। তারা নিয়ে এসে বিচার করবে এই অন্তর্বর্তী সরকার। এতটুকু আমাদের শক্তিশালী এই সরকারটা, মোদির সরকার এখন পর্যন্ত কথাই বলে না ঠিক মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তো এই সরকারের কাছে ফেরত দিবে আপনার মনে হয়? এগুলো আসলে সম্ভব না, বা যদিও সম্ভব হয় লম্বা চূড় একটা সময়। ভারতের সাথে যে সম্পর্কের জায়গা, সেখান থেকে আওয়ামী লীগের মেইন যে বেসিস ফাউন্ডেশন সেক্টরটা পুরোটাই ভারতে। তা আপনি রায় দিতে পারবেন। এখন বিচার হইতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে, এই শব্দটা ব্যবহার করলে লম্বা চূড়া সময় যাবে, যেটা বিএনপি জীবনও দিবে না। তো এখন তাদের দাবিটা, তাদের পয়েন্ট অফ ভিউতে যৌক্তিক, কারণ এখানে তাদের নিজস্ব জীবনের নিরাপত্তা ইস্যু আছে। যদি নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ হয়,
তাহলে তো শেখ হাসিনা বাদ দেন, বাকি যারাই আছে তারাই সে কি ছাত্রদেরকে স্কেপ করবে? জীবনেও না, ছাড় দিবে না। এটা তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে। তো সব কিছু মিলায়া তাদের এই বক্তব্যগুলো পুরনোই, বাট এখন মেজর ডালিমের ইস্যুটা থেকে আবার হয়তো একটা নতুন করে এনার্জেটিক অবস্থান তৈরি হচ্ছে, বা কমেন্ট অনেকে লিখতে চাচ্ছেন যে ডালিমের রস খেয়ে তারা আবার মানে শক্তিশালী হচ্ছে। এক একজন এক এক রকমভাবে যে যা লেখার লিখেন আর কি। বিএনপি বুঝে গেছে যে বিএনপি যা চায় সেটা কোশ্চিনকালও পারবে না। জামাত শিবির এবং শিক্ষার্থী জনতা যা চায় সেই বিষয়ে বিএনপিকে কিছুটা ছাড় দিতে হবে। কিছুটা ছাড় দেওয়ার প্রস্তুতি বিএনপি অলরেডি নিয়ে নিয়েছে। প্রথম দিকে আমাদের কাছে তথ্য ছিল যে বিএনপি মার্চ এপ্রিলে এই সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন করবে, কিন্তু তারপর বলছে বিএনপি ভাবছে যে না, এটা কাজ হবে না, এই সরকারের বিরুদ্ধে বলতে গেলে বিএনপি বড় বেকায়দায় পড়বে। এই জন্যে এই সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলা যাবে না। মাঠে ঠিকই বিএনপি নামবে, কিন্তু মাঠে কথা বলবে জামাত শিবিরের শিক্ষার্থীদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নয়। একটু পিছু হটেছে বিএনপি। এটা কিন্তু প্রথমে সরকারের বিরুদ্ধেই জোরালো চাপ তৈরির উদ্যোগ নিয়েছিল। এরপরে চাঁদাবাজ ইস্যুতে বিএনপি একটু নড়েচড়ে বসেছে। মানুষ যেভাবে বিএনপিকে টেম্পোস্টান পার্টি বানিয়ে দিয়েছে, মিজানুর রহমান আজহারী সাহেবরা ওয়াজে এখন বিএনপিকে ইঙ্গিত করে কথা বলে। অতএব এই দিক বিবেচনায় চাঁদাবাজ প্রশ্ন বিএনপি ভাবতে হচ্ছে। যদিও চাঁদাবাজি দমন করা এটা বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ বিএনপির সাংগঠনিক সিস্টেমই হচ্ছে চাঁদাবাজির সিস্টেম। নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে পদ পদবি, টাকার বিনিময়ে, এগুলো টাকা কিভাবে, চাঁদাবাজ ছাড়া তো এইসব টাকা আসে না, অতএব সম্ভব নয়। কিন্তু অনেকের মধ্যে একটা উপলব্ধি হচ্ছে যে খবর আছে, জনগণের পেটানো খাবো কিছুদিন পর এই চাঁদাবাজি বন্ধ না করলে। এছাড়া ৭২ সংবিধান কিংবা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, নানান কিছুতে একটু নমনীয় ভাব বিএনপির কারো কারো মধ্যে দেখা যাচ্ছে। যদি শেষ পর্যন্ত এই নমনীয় অবস্থানে বিএনপি থাকতে পারবে না, কিছু ছাড় হয়তো বা দিতে হবে তাদের। ওভারঅল ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান নিতে হবে, না হলে বিএনপি রাজনীতি থাকে না। কিন্তু তারপরও ভারত আওয়ামী লীগের মৌলিক স্বার্থ রক্ষা করে বিএনপি যতটুকু সম্ভব বিএনপি ছাড় দেওয়ার চেষ্টা করবে। মঈন খানের একটা বক্তব্য, নিঃস্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে। এর মানে বিএনপির কিছু কিছু চাওয়া, কিছু কিছু স্বার্থ বিএনপিকে ছাড় দিতে হবে দেশের স্বার্থে। হ্যাঁ, ছাড় সব পক্ষকেই দিতে হবে, সেটাই ভালো হয়। কিন্তু ওই যে বললাম যে আপনি ভারত আওয়ামী লীগের দালালি করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে বিএনপি, আমার এই মঈন খানের বক্তব্যের ব্যাখ্যা এটা যে ভারত এবং আওয়ামী লীগের মৌলিক পারপাস সার্ভ করে যতটুকু ছাড় দেওয়া যায় বিএনপি ছাড় দিবে। এবং বিএনপির মধ্যে যারা একেবারে পিওর ভারতপন্থী না, রুহুল কবির রিজভীরাও এখন ভারতপন্থী হয়ে গিয়েছে, খপ্পরে পড়েছেন। কিন্তু আকিদাগত দুই একজন যারা ভারত বিরোধী ছিলেন তারা কোণঠাসা এখন, এবং তারা দুই একজন একটু ভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। নিঃস্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান। তিনি বলেছেন নিঃস্বার্থ বিসর্জন দেওয়া মানে কিছুটা ছাড় দিতে হবে বিএনপির, শুধু বিএনপি না অন্যদেরকেও নসিহত করার চেষ্টা করেছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে, সবাইকে কিছু ছাড় দিতে হবে। এটা চমৎকার কথা। মঈন খান বলেছেন বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসররা এখনো ঘাপটি মেরে আছে, বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাচছে, তারা যেন পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে সবার নজর রাখতে হবে। আর এই জন্য সবাইকে নিজ নিজ স্বার্থ ছাড় দিয়ে, বিএনপি এখন নিজ স্বার্থের বাইরে কোনো রাজনীতি করে? দেশের জন্য বিএনপি কিছু করে? শুধু নির্বাচন চাই জিকির ছাড়া বিএনপির কোনো কনস্ট্রাকটিভ কাজ আছে এই মুহূর্তে দেশে নেই। তিনি বলেন এদেশে আওয়ামী ফ্যাসিস্টদের আর কোনো ঠাঁই হবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আত্মত্যাগের নতুন স্বাধীনতা পেয়েছি। রাজনৈতিক নেতাদের কিছু পিছুটান থেকে কিন্তু ছাত্র জনতার পিছুটান নেই। আবু সাইদের আত্মত্যাগ দেখেছি আমরা বিশেষ, এটা একটু নরম কথা। তবে এই যে ভারতপন্থী নয় আমেরিকাপন্থী বিএনপি নেতারা এরকম নরম কথাই বলবেন। এই মঈন খানরা হচ্ছে আমেরিকাপন্থী বিএনপি নেতা, এই জন্য তাদের মধ্যে কিছু ছাড় দেওয়ার মানসিকতা বা বিএনপি যা চায় সব হবে না, এরকম একটা রিফ্লেকশন আমরা অলওয়েজ দেখব। একটা সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন, আরো অনেকে কথা বলেছেন। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে বিএনপি এটা উপলব্ধি করছে যে তারা যেটা চায়
তারা ইচ্ছামতো দেশটাকে লুটপাট করে খাবে, এটা সম্ভব হবে না। এদেশে জামাত শিবির আছে, শিক্ষার্থী জনতা এখনো আছে, তারা ঠেকিয়ে দিবে। বিএনপির মধ্যে এই উপলব্ধিটা কিছুটা হলো হচ্ছে বলে আমার অবজারভেশন। মঈন খানের বক্তব্য তার ইঙ্গিত। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে যদি ছাত্র জনতার জামাত শিবির এক থাকে, কোনো আধিপত্যবাদী শক্তি পেরে উঠবে না, সবাই পিছু উঠবে। এই ছাত্রদের কাছে বা ছাত্রদের নেতৃত্বে, জনগণের ঐক্যে আওয়ামী লীগের মতো দুর্দান্ত প্রতাপশালীরা, ভারতের দালালেরা ভারত সহ পালিয়েছে। আর বিএনপি তো কিছুই না, বিএনপি হচ্ছে ঈদের পর আন্দোলন হবে। যেখানে ইন্ডিয়া 1 ইঞ্চি জায়গা দখল করে রাখছে বাংলাদেশের, সেই জায়গাটা আবার আমাদেরকে দখল দিতে হবে, ছাড় দেওয়া চলবে না। যে একটা কথা আছে না, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের মানুষ চুপ ছিল, কিন্তু 24-এ সবাই রাজপথে নেমে আসছিল ভয়কে জয় করে। এই জন্য কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারছি। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাই গেছে, সাথে সাথে আওয়ামী লীগও পালাই গেছে। কি জন্য পালাইছিল? কারণ আমরা রুখে দাঁড়াইছিলাম, ভয়কে জয় করতে পারছিলাম। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখছিল শেখ হাসিনা। ইন্ডিয়ার বিরুদ্ধে কে কথা বলবে? লাস্ট 15.5 বছরে কোথাও দেখছেন যে ইন্ডিয়ার কাছ থেকে 1 ইঞ্চি জায়গা আমরা দখল দিছি, যে জায়গাটা ইন্ডিয়ান দখল দিয়ে বসেছিল? না। আপনার ঝিনাইদহ মহেশখালীতে একটা নদীতে 5 কিলোমিটার জায়গা দখল দিয়ে বসেছিল ইন্ডিয়া, সেই জায়গা আবার আমরা ফেরত নিয়েছি, আমাদের বিজেপি সদস্যরা ফেরত নিয়েছে। লাস্ট 15.5 বছর দেখছেন, লাস্ট 15.5 বছর আপনারা দেখছেন বিএসএফ এর গুলিতে আমাদের বিজেপি মারা গেছে, বিএসএফ এর গুলিতে আমাদের বাংলাদেশের নাগরিক মারা গেছে। আপনি কি দেখছেন লাস্ট 15.5 বছরে, অথবা এখনো দেখছেন যে বিজেপির গুলিতে বিএসএফ মানে ইন্ডিয়ার কোনো নাগরিক মারা গেছে? বাংলাদেশিদের দেখলে গুলি করেছে ডিরেক্ট, ইন্ডিয়া বিএসএফ মারা গেছে। আমাদের ফ্যামিলির কথা মনে আছে, সবার কথা মনে আছে যে কিভাবে মানুষ মারছে। বাংলাদেশ থেকে ওদের দেশে যায়, ওদের দেশের সম্পদ চুরি করতে না, ওদের দেশ দখল দিতে না, ঠিক না? ওদের দেশ দখল দিতে কেউ যায় না, তারপরে গুলি করে মানুষগুলো মারছে, এটা আমরা ভালো করে জানি। তো আমাদের জমি ইন্ডিয়া কেন দখল দিয়ে রাখবে? এটা তো হতে পারে না। যেখানে 1 ইঞ্চি জায়গা ইন্ডিয়া দখল দিয়ে রাখছে, সেটা আমাদেরকে আবার ফেরত নিতে হবে ডিরেক্ট। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বারবার করে বলতাম যখন জুলাই আগস্টে আন্দোলন হয়, যখন সর্বপ্রথম বিজেপিকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসা হয়, তখন আমি বলছিলাম যে তোমরা ফেলাইতে পারো না ইন্ডিয়ার বর্ডারে, বিএসএফ এর কাছে লাঠি চোর খাও, তোমরা ফেলাইতে পারো বাংলাদেশের জনগণের সাথে। তোমরা আসছো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের দমন করতে, তোমাদের কাজ তো ছাত্রদের দমন করে না, তোমাদের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া, বর্ডার পাহারা দাও। বলছিলাম না? যারা আমাকে আগে থেকে দেখেন তারা জানেন আমি গালিগালাজ করে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা এখন আছে, গালি দিয়ে দাও। 16-17 তারিখের দিকে, জুলাই 16 থেকে 17 তারিখে এভাবে ভিডিও গালি দিয়ে করছিলাম, দেখেন। তখন আসলে আমি ভুলছিলাম, কারণ এদেরকে শেখ হাসিনা যেটা বলছে সেটা করতে বাধ্য হয়েছে, এরা নিজে ইচ্ছায় কিছু করে নাই। শেখ হাসিনার কথা শুনতে গিয়ে কাজগুলো এরা করছে। প্রতিটা জায়গায় তো দেশপ্রেমিক আছে, দেশপ্রেমিক না থাকলে তো চলতো না। ওই দেশপ্রেমিক গুলা এখন তাদের দেশপ্রেমের জায়গা থেকে ইন্ডিয়াকে শিক্ষা দিচ্ছে। এই যে কাঁটাতার টানাইতে গেছিল, সেখানে বাধা দিচ্ছিল না? প্রতিটা জায়গাতেই বাধা, আরো বাধা আসবে। ইন্ডিয়ার ঘুম তো হারাম হয়েছে, আরো ঘুম হারাম করতে হবে। যেখানে দেখবেন যে দখল দিয়ে রাখছে ইন্ডিয়া, সেটা ফেরত আনতে হবে আইন অনুযায়ী। আইন অনুযায়ী যদি বেআইনি ভাবে দখল দিয়ে রাখে, ওটা ফেরত আনতে হবে। ওইটা আমাদের সম্পদ, আমাদেরকে ফেরত আনতে হবে, বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখতে হবে, বিজেপির সদস্য যারা আছেন, আপনাদের কাছে কিন্তু রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া, দেশ রক্ষা প্লাস হচ্ছে আপনার সীমান্ত পাহারা দেওয়া। এই জায়গাটা আপনারা আপনাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে, এক চুল ছাড় দেওয়া যাবে না। আমি সর্বপ্রথম সৌদি যুবরাজকে ধন্যবাদ দিতে চাই। আমি তার সমালোচকও এবং ভালো কাজের প্রশংসা করি, এবং একজন বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই। এই যে অফারটা যেটা সৌদি করছে, বাংলাদেশের কপাল খুলে যাবে। প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা, আমজনতা সবাই উপকৃত হবে। কারণ গত 53 বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি। সৌদি যে অফারটা নিয়ে আসছে, আমরা এই যে প্রতিদিন জ্বালানি তেল, একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে তেলগুলা কিনি, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, আমাদের একটা আছে সম্ভবত চট্টগ্রাম রিফাইনারি, কি যেন নাম ভুলে গেছে, যাই হোক। তো ওইটা হচ্ছে মান্ধাতা আমলের। এখন এই যে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া বিপুল ডিসকাউন্টে তেল ছাড়ছে, তো আমরা কিনতে পারি নাই, যদিও হয়তো আমাদের কেনার সদিচ্ছা ছিল না, ভারতের চামচামি করছি, তখন আমরা ভারত থেকে তেল বি লাইনে কিনে আনছি, আমরা অন্য দেশ থেকে কিনছি। তবে একটা যৌক্তিক কারণ আমরা বরাবরই দেখাইছি, গত 53 বছরে কোনো সরকার একটা কাজ করে নাই। মানে 53 বছর হিসাব প্রথমে করছে একটা, আবার যেটা এখন দরকার ছিল লাস্ট 20, 25, 30 বছর এটা হয় নাই, এটা হওয়া উচিত ছিল। যাই হোক, সেটা হচ্ছে একটা আপনার পরিশোধনাগার, একটা তেল পরিশোধনাগার আপডেট ভার্সনের, যেটাতে সবকিছু পরিশোধন করা যাবে। আমাদের যেটা সেটাতে হয় না। তো বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে, মানে জ্বালানি যেটা আছে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলাম। বিশ্বাস করেন অনেক কম দামে আমরা তেল আবার পাবো যদি এটা এখানে এস্টাবলিশড হয়। সৌদি বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা,
এ নিয়ে একটা আপনার আলোচনা হয়েছে। তারা বলছে যে আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকো নিয়ে কথা বলছি, একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায়। তিনি বলছেন এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। তো এর মাঝখানে আওয়ামী লীগ সরকারের যেই জ্বালানি মন্ত্রী ছিল এই যে কি নসরুল হামিদ, ওরে দৌড়া মারতে হবে। কেন মারতে হবে? সৌদি আজকে যে তথ্য দিচ্ছে যে 2016 থেকে 18 সালের মধ্যে আরামকোর একটি বড় প্রতিনিধি দল 3 বার বাংলাদেশ ঘুরে গেছে। এখন এই লুটেরারা যারা এই যে দেখেন এইগুলা বললে অনেকে আমার উপর রাগ হয়ে যান, কিন্তু ভাই দেখেন এই যে আরামকোর এই কাজটা সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। সোরবাটপার মন্ত্রীগুলা এরা এগুলা করতে দেয় নাই। সৌদি বলছে এই কথা যে তখন এই বিষয়ে কেউ আগ্রহ দেখায়নি। কিন্তু আমরা অতীত নিয়ে পরে থাকতে চাই না, আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে। নসরুল হামিদ সহ এই যে আমাদের কিছু জ্বালানি খাতের ম্যারাডোনা আছে, এদের সম্পদ সিজ করার জরুরি হয়ে আসছে। কারণ কি এই যে ধরেন এই 2016-তে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে 22-এ, যদি আমরা তখন এগুলো করতাম, রাশিয়া যেই পরিমাণ তেল ছাড়ছে, ভারত রাশিয়া তেলে যদি লাভ করছে 1 টাকা, ভারত লাভ করছে 3 টাকা। কেন? পরিশোধন করে এটা সিস্টেমিকলি বিভিন্ন জায়গায় পাঠাইছে। আমরা তো এটা পারতাম, নিজের প্রয়োজনীয় তেলটা তো কিনতে পারতাম, তাই না? পারি নাই। কেন? এই চোররা চায় নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন বলছে যে আপনার বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক, আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কেউ কখনো কথা বলেনি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন সহ নানান সহযোগিতার খাত রয়েছে। তবে দুই দেশের বিনিয়োগ নিয়ে আমি সন্তুষ্ট নই। আপনার বলছেন যে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে, সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আর এই মুহূর্তে তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় 30 লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন। আর আমাদের অস্ত্র উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ছিলেন। তা আমরা বলি সরকারকে ডাইন বাম ভামার সুযোগ নাই, আপনাদেরকে জনগণের জন্য এখানে বসানো হয়েছে। জনগণের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে তেল পরিশোধনাগার হওয়া চাই চাই চাই, কারণ তারা বিনিয়োগ করবে, আমাদের সমস্যা নাই। ভাগ তারা অর্ধেক নিয়ে যাক, দিন শেষে একসময় আমরা এটার মালিকানা পাবো। আর তাদের ম্যানেজমেন্টের কোনো কাজ হলে এগুলোর ভিতরে চুরি বাটপারি হতো না, আমরা হাতে নিলে যেই পরিমাণ বাটপারি লুটপাট করে খায়া ফেলবো। সৌদির বিনিয়োগটার পক্ষে আমি। কি পরিমাণ মানুষের কর্মসংস্থান হবে, উৎপাদন ব্যয় কমে যাবে, এই যে জ্বালানির জন্য বিশাল যে সমস্যা আপনি দেখেন, এগুলো অনেকাংশে। সম্প্রতি মেজর ডালিম জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে অংশগ্রহণ করেন। টকশোতে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং 1975 সালের 15 আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। এর পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত ব্যাপারও সামনে আনেন। বিশেষ করে তার স্ত্রী অপহরণের ঘটনাটি খোলাসা করেন, যা কয়েক মাস আগেই আমরা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তখন অনেকেই তা বিশ্বাস না করলেও এখন ঠিকই বিশ্বাস করতে বাধ্য। যাই হোক, এই ঘটনা ছাড়াও মেজর ডালিম তার স্ত্রীর মৃত্যু নিয়েও একটি তথ্য দিয়েছেন। জীবনের কথাই থাকছে তার সেই কথা। এছাড়া সংক্ষেপে মেজর ডালিম ও নিম্মির প্রেম বিয়ের কাহিনী জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। 1966 সালে কোনো এক অনুষ্ঠানে নিম্মির সাথে প্রথম আলাপ হয় মেজর ডালিমের। নিম্মি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বাপ্পির বোন, অপরদিকে ডালিমের বোনের বান্ধবী। বন্ধুর বোন বোনের বান্ধবী হওয়ার পরও নিম্মিকে খুব একটা চিনতেন না মেজর ডালিম। সেই অনুষ্ঠানে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যান। একদিকে নিম্মির রূপ তাকে পাগল করেছিল, অন্যদিকে অনুষ্ঠানে নিম্মির চালচলন, কথাবার্তাও খুব ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে চিঠি চালাচালি, একটু আটটু দেখাশোনা, একটা পর্যায়ে সেটা প্রেমে গড়ায়। তাদের দু পরিবারও বিয়ের ব্যাপারে ইতিবাচক ছিল। তবে হঠাৎ নিম্মির বাবা তাকে কানাডা পাঠানোর সিদ্ধান্ত নেন, যা মানতে রাজি ছিলেন নিম্মিও। এ বিষয়টি বাপ্পি মেজর ডালিমকে জানান। পরে তার সাথে পরিকল্পনা করেই নিম্মিকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত হয়। যেমন কথা তেমন কাজ, মেজর ডালিম নিম্মিকে ঘর থেকে বের করে বিয়ে করে ফেলেন। ওদিকে নিম্মির বাবা সেনাপ্রধানের কাছে অপহরণের অভিযোগে মেজর ডালিমের বিচার দাবি করেন। তার 3 দিন পর বিয়ের কাগজপাতি সহ ডালিম, নিম্মি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে হাজির হন। বিস্তারিত শুনে তাজউদ্দিন নিম্মির বাবাকেও ডেকে পাঠান। প্রেম ঘটিত ব্যাপার, ছেলেমেয়ে ভুল করে ফেলেছে, কি করার, এসব বুঝিয়ে তাজউদ্দিন নিম্মির বাবার রাগ ভাঙিয়ে দেন। অতঃপর নিম্মি তার বাবার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেন। বিয়ের পর মেজর ডালিম ও নিম্মি আদর্শ দম্পতির খেতাব লাভ করেন। দাম্পত্য জীবনে তারা খুবই সুখী ছিলেন। বিয়ের 4 বছর পর ঘটে শেখ কামাল কর্তৃক কথিত অপহরণের ঘটনা, যা মূলত শেখ কামাল করেনি। এমনকি নিম্মি অপহরণের শিকারও হননি, তিনি স্বেচ্ছায় স্বামীর সাথে গিয়েছিলেন। সেই ঘটনায় যাবার আগে জানিয়ে রাখি, ক্যান্সারে আক্রান্ত হয়ে নিম্মি 2005 সালে মৃত্যুবরণ করেন। জানা যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি বাংলাদেশে গৃহবন্দী ছিলেন, তার সঠিক চিকিৎসা হয়নি। এমনকি মাঝে একবার খালেদা জিয়া ক্ষমতা এসেও নিম্মিকে পাসপোর্ট দেয়নি। এ নিয়ে লাইভে মেজর ডালিমকে আক্ষেপ করতে দেখা যায়। তার মানে অনেকে যে এতদিন নিম্মির মৃত্যুর জন্য শেখ কামালকে দায়ী করতেন, সেটা সঠিক নয়। তাই বলে ভাববেন না আমরা আওয়ামী লীগের সাফাই গাইছি, সেটা মোটেও না। আমরা সত্যের সাফাই গাইতে বদ্ধপরিকর, সেটা কারো বিপক্ষে গেলেও কিছু করার নেই। আসা যাক এবার অপহরণের ঘটনায়। সম্প্রতি সেই ঘটনা নিয়ে লাইভে মেজর ডালিম বলেন, এটা একটা মজার ঘটনা।
আমি আমার বইতে এটির কথা উল্লেখ করেছি। আমার এক খালাতো বোন পারভিনা, যার বিয়ের আয়োজন আমি এবং নিম্মি কর্নেল অলিউল্লাহ করেছিলেন, যিনি আমাদের চেয়ে জুনিয়র ছিলেন। বিয়ে ও অনুষ্ঠান লেডিস ক্লাবে হবে। দুপক্ষই আমাদের পরিচিত ছিল। সব আয়োজন আমাদের ওপর ছিল। এই আয়োজনের মধ্যে 2-3 হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের আসর চলছিল। তখন আমার একমাত্র শালা বাপ্পি, যিনি ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তেন, ছুটিতে দেশে এসেছিলেন। সে অনুষ্ঠানেও উপস্থিত ছিল। আমি ও নিম্মি দুই পক্ষের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তিনি আরও বলেন, বাপ্পি ছেলেদের বসার জায়গায় বসেছিল। তখন কিছু ছেলে তার চুল টানতে থাকে। প্রথমবারে বাপ্পি কিছু বলেনি, কিন্তু পরের বার টানার পর সে পেছনে তাকিয়ে দেখে একজন ছেলে। তারপর সে বলেছিল, তুমি চুল টানছ? তখন ওই ছেলে বলেছিল, হ্যাঁ, আমরা দেখছিলাম। তোমার চুল এত সুন্দর, এটি কি পরচুলা না আসল? বাপ্পি বলেছিল, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না। এরপর ছেলেগুলো চলে যায়। তারপর মেজর ডালিমের বিয়ের অনুষ্ঠানে ঘটনার চরম উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর রেড ক্রসে 2টি মাইক্রোবাস ও একটি গাড়ি এসে থামে এবং সাদা পোশাকধারী লোকেরা নামতে থাকে। গাজী গোলাম মোস্তফা, যিনি তখন আওয়ামী লীগ নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন, মেজর ডালিম কোথায়, কোথায় মেজর ডালিম? এরপর তার সাথে 8-10 জন সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল। গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তবে এর মধ্যে মেজর ডালিম তাকে বাধা দেন এবং বলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে। আপনি যা করছেন তা আপনার জন্য ভালো হবে না। এরপর গাজী গোলাম মোস্তফা কিছুটা ভয় পেয়ে যান। মেজর ডালিম বলেন, তখন ঢাকা শহরে গাজী গোলাম মোস্তফা ছিল মুজিবের সবচেয়ে বড় লাঠিয়াল সর্দার। তাকে রেড ক্রসের চেয়ারম্যান বানানো হয়েছিল যাতে লুটপাট করা যায়। তিনি আরও বলেন, আমরা তাকে বলেছিলাম, আপনি আগে অনুমতি নিন, না হলে আপনি পার পাবেন না। এই ঘটনার পর মেজর ডালিমের ছোট ভাই স্বপন ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং তিনি জানান যে বিয়ের অনুষ্ঠানে তাকে অপহরণ করা হয়েছে। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ গাজী গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায়। বিপরীতে মেজর ডালিমের একরকম হুমকি শুনে গাজী গোলাম মোস্তফা গাড়ির গন্তব্য পাল্টে ফেলেন। রক্ষী বাহিনীর ক্যাম্পের দিক থেকে গাড়ি ঘুরিয়ে চলল 32 নম্বর ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। মেজর ডালিমরা তখন হাফ ছেড়ে বাঁচেন। কলাবাগান দিয়ে 32 নম্বর রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ে থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন 32 নম্বরের ভেতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। তারপরের ঘটনা নিয়ে মেজর ডালিম বলেন, একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারে বিপদের ঝুঁকি বেশি। এ সমস্তই চিন্তা করছিলাম, হঠাৎ দেখি লিডোর ঢাকা ক 315 সাদা টয়োটা কারটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামল। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামল এসপি মাহবুব। নেমে প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে মেজর ডালিমরা সবাই আশ্বস্ত হন। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহতালা বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে ওপরে আসতে দেখে তার দিকে চাইতে লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার, কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নাই ওর দ্বারা সবকিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে। রেড টেলিফোন। মাহবুব ক্রসতে উঠিয়ে নেয় রিসিভার। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গ পাঙ্গদের ধরে আনছে এক বিয়ার অনুষ্ঠান থাইকা। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ার্কি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার, গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গ পাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লইয়া আইসে গাজী। গেইটের বাহিরেই গাড়িতে রাখা হয়েছে বদমাইশগুলারে, জানালেন প্রধানমন্ত্রী। জবাবে মাহবুব বললেন, স্যার, গাজী সাহেব ডালিম আর নিম্মিকে তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ। মুজিব অবাক হয়ে বলেন, কস কি মাহবুব? মাহবুব জবাব দেন, আমি সত্যিই বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসে 32 নম্বর ধানমন্ডিতে।
মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাহিরে এসে ডালিমদের ভেতরে নিয়ে যায়। গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব, বললেন, হারামজাদা, এইটা কি করছস তুই? ডালিম আর নিম্মির কাছে মাফসা। আর মেজর ডালিমকে উদ্দেশ্য কইরা শেখ মুজিব বললেন, তুই গাজীরে মাফ কইরা দে, আর গাজী তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মোড়লি কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং ডালিমকে জড়িয়ে ধরলেন তিনি। কনের মা মানে ডালিমের খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের ওপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন মেজর ডালিম, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, ঠিক সেই সময় শেখ সাহেব বললেন, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে, তার প্রয়োজন হবে না চাচা, বাহিরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথে চলে যেতে পারবো বলে বের হয়ে যান মেজর ডালিম পরিবার। এই পর্যন্ত শেখ মুজিব ভালো কাজই করেছিল, পরে আবার নোংরা রাজনীতি করে মেজর ডালিম সহ আরও কয়েকজনকে চাকরিচ্যুত করে বেইমানি করেছিল। সে যাই হোক, এই ঘটনায় শেখ কামাল জড়িত নয়, এটা প্রমাণিত। আবার বিপরীতে মেজর ডালিমের প্রিয়তমা স্ত্রীকে যে কেবল হাসিনায় গৃহবন্দী করে রাখেনি, খালেদা জিয়াও করেছে, সেটাও সত্য। দর্শক, মুজিব ও হাসিনা যাই করেছিল, খালেদা জিয়ার কি উচিত ছিল না নিম্মিকে পাসপোর্ট দিয়ে বিদেশে চিকিৎসা করা? গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আন্দোলন করতেছে রাজপথের মধ্যে, সমন্বয়কদের নিয়ে বিশেষ করে তাদেরকে নিয়ে কথা বলা হয়, এবং মেজর ডালিমের সেই বক্তব্যকে কেন্দ্র করে অনেকে তার বিপক্ষে কথা বলতেছে, পক্ষে কথা বলতেছে। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।